আজকের ভিডিওটা খুব রিসেন্টলি ঘটে যাওয়া একটা খুবই জঘন্য ঘটনা নিয়ে। আই হোপ আপনারা সবাই জানেন অলরেডি। জানে না এমন মানুষ হয়তো খুব কম আছে, বাট সবাই জানার পরেও আমার মনে হচ্ছে যে আমার এটা নিয়ে কথা বলা উচিত এবং একটা ভিডিও বানানো উচিত, যেন আরো সাপোজ কেউ যদি একটু কম জেনে থাকে সে যেন জানতে পারে, এবং প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে যেন তারা আবার অন্যদেরকে জানাতে পারে। জানানোর দুইটা কারণ আমার মনে হয়েছে যে আছে। একটা হচ্ছে নিজেরা সচেতন হওয়া, এবং আরেকটা হচ্ছে যখন আপনার আশেপাশে এরকম কোনো ঘটনা ঘটছে যেটা হয়তো আজকে আপনার সাথে হয়নি কিন্তু কালকে বা পরশুদিন আপনার সাথে হতে পারে। সো যখন ঘটনাটা আপনার সাথে হবে তখন যেন আপনার হয়ে কথা বলার জন্য কেউ একজন থাকে বা কেউ থাকে, জাস্ট সেই জায়গা থেকে সবাইকে জানানো। সাপোজ আমি আজকে অন্য একজনের সাথে হওয়া অন্যায় বা অন্য একজনের লাইফে ঘটা কোনো একটা খারাপ ঘটনা নিয়ে যদি আমি কথা বলি এবং সাপোর্ট দেখায় আমার পক্ষ থেকে, তাহলে আই বিলিভ যে যখন আমার সাথে কিছু একটা খারাপ হবে তখন অন্য কেউ আমার হয়ে কথা বলবে বা আমাকে সাপোর্ট করবে, জাস্ট হয়তো এই সিম্প্যাথির জায়গা থেকে হইলেও যে আমি অন্যের সময় আমি অন্যের পাশে দাঁড়িয়েছি বা এরকম কিছু। তো যাই হোক, হয়তো অনেকে গেস করে ফেলেছেন ইতিমধ্যে যে আমি কোন ঘটনার কথা বলছি। হ্যাঁ, আমাদের আজকের ভিডিওটা খুব রিসেন্টলি ঘটে যাওয়া কলকাতার আরজি কর মেডিকেল কলেজ নিয়ে। ওখানে কি হয়েছে আমরা টুকটাক সবাই জানি, হয়তো ইন ডিটেলেও অনেকের অলরেডি দেখা হয়ে গিয়েছে। তারপরেও আবার আমি ভিডিও বানাচ্ছি জাস্ট টু মেক শিওর যে আমি যাতে শো করতে পারি যে আই সাপোর্ট দ্যাট, যে ওই মানুষটার জাস্টিস পাওয়া প্রয়োজন, জাস্ট ফর দ্যাট, নাথিং এলস। তো যেহেতু এটা নিয়ে সবাই কথা বলছে, হতে পারে যে ইনফরমেশন একই রকম থাকবে, কারণ সেটাই ফ্যাক্ট, যা যা হয়েছে সেটা সেটাই বলতে হবে। সো যদি কারো শুনতে বোরিং লাগে দেন আই হ্যাভ নাথিং টু সে। আর যারা শুনতে ইন্টারেস্টেড তারা সাথে থাকতে পারেন। এনিওয়েজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাইম টেলস বাই বর্ষা। আমি এখানে ট্রু ক্রাইম রিলেটেড স্টোরি গুলোকে এক্সপ্লেইন করি। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন এবং আমাকে প্রথম থেকে সাপোর্ট করছেন তাদেরকে থ্যাঙ্কস আ লট। এবং যদি আমি মাঝখানে অনেক ব্রেক নিয়ে নিয়েছি, যদি এর পরেও আজকের ভিডিওটা আপলোড করার পরে আপনারা সেম ভাবে আমাকে সাপোর্ট দেখান বা আমার ভিডিও দেখেন, দেন আই উইল বি মোর দেন হ্যাপি যে আমি এতদিন ব্রেক নেওয়ার পরেও আপনারা ভিডিও দেখছেন। বাই দ্য ওয়ে বলে রাখি যে আমি মাঝখানে অলরেডি আমার আরেকটা রেকর্ডেড ভিডিও আছে, আমি চাচ্ছিলাম ওইটা আপলোড করব, বাট আজকে এখন ভোর হয়ে গেছে অলরেডি। আমি মাত্র গোসল করছি, আমি চাচ্ছিলাম এখন ঘুমায় পড়বো, বাট আজকে সারা রাত আমি আসলে দেখছিলাম যে এই যে আরজি করের কেসটা কতদূর আগালো বা এখন এট দিস মোমেন্ট কি অবস্থায় আছে। সো দেখার পরে আমি ঘুমাতে যাব, জাস্ট আমার মনে হলো যে আই শুড টক অ্যাবাউট দিস। এবং আমি প্রচন্ড টায়ার্ড, ঘুম পাচ্ছে, তারপরও আমি জাস্ট খুবই কষ্ট করে একটু মেকআপ করে চলে এসেছি যে ভিডিওটা শেষ করে যায় যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি এটাকে আপলোড করতে পারি। যখন কেসটা চলতেছে তখন আমার মনে হয়েছে এটা আপলোড করা জরুরি, কারণ সবাই যারা প্রোটেস্ট করছে, যারা কথা বলছে, তারা অনেক চেষ্টা করছে যাতে ওই মানুষটাকে জাস্টিস দেওয়া যায়। সো আমার মনে হয় যে এখনই এটা নিয়ে কথা বলার বেস্ট সময়। পরবর্তীতে অনেকদিন পরে যে আমরা অ্যাজ আ স্টোরি এটা শোনার চেয়ে এট দিস মোমেন্ট কথা বলা ভালো। এনিওয়েজ, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো, যদি ভিডিও ভালো লেগে থাকে বা দ্য ওয়ে আই টক অথবা যেভাবে আমি গল্প বলি সেটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হতে পারে এখন যেটা হয়েছে যে এই কেসটা নিয়ে আমি স্টাডি করার সময় দেখলাম যে বেশ কিছু মিস ইনফরমেশনস আছে যেগুলা ঘুরতেছে। যদি এরকম কিছু আমি বলে ফেলে থাকি যেটা আসলে ঠিক না, যেটা আসলে সঠিক ইনফরমেশন না, তবে আম আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে আপু এটা আসলে তুমি ভুল বলেছো বা এটা সঠিক ইনফরমেশন না। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আমি ডিরেক্টলি চলে যাচ্ছি আজকের ভিডিওতে। আরজি কর মেডিকেল কলেজ হচ্ছে নর্থ কলকাতার খুবই পুরাতন একটা মেডিকেল কলেজ। পুরাতন কেন মেনশন করছি এটা আমি পরবর্তীতে মানে গল্পের মধ্যে একসময় বলে দিব। আরজি কর মেডিকেল কলেজ 1886 সালে আর কি তৈরি হয়, এবং ওই সময় থেকে একটা মেডিকেল কলেজ চলতেছে। কেন বলছি সেটা কিছুক্ষণ পরেই বলবো। প্লাস
এটাকে ধরা হয় যে কলকাতার মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেডিকেল কলেজ। তো যাই হোক, যেটা হয়েছিল, যেই জন্য আমরা এখন এই মেডিকেল কলেজটা নিয়ে কথা বলতেছি, ইভেন আমি পার্সোনালি, আমি জানি না আপনারা জানতেন কিনা, আমি পার্সোনালি কিন্তু আগে জানতাম না যে এই নামের কোনো মেডিকেল কলেজ কলকাতাতে আছে বা ইন্ডিয়াতে আছে। কিন্তু এখন যে জন্য জেনেছি, সেখান থেকে শুরু করি। আমরা সবাই জানি যে গত 9 আগস্ট অনেক বিচ্ছিরি একটা ঘটনা ঘটেছে, এবং যাকে কেন্দ্র করে ঘটেছে তার নাম আমি কোন জায়গায় মেনশন করব না এখন, মানে মেনশন করার মতো সিচুয়েশন না, মেনশন করা নিষেধ। তো তার নাম সহ কোনো পার্সোনাল ডিটেইলস, ছবি, এগুলো আমি শেয়ার করব না। তো যাই হোক, যখন থেকে, যেই দিন থেকে স্টোরি শুরু হয়, মানে ঘটনাটা শুরু হয়, মানে এই ঘটনাটাকে স্টোরি, ঘটনা, গল্প বলতে আমার নিজেরই খুব, কি বলবো, লজ্জা লাগছে আসলে। তারপরেও কথার মধ্যে ফ্লোতে চলে আসছে, আই এম সরি ফর দ্যাট। ঘটনাটা শুরু হয় হচ্ছে, আমরা জানি ঘটনাটা ঘটে 9 তারিখে, 9 আগস্ট। আমরা 8 আগস্ট থেকে শুরু করব। 8 আগস্ট রাত 11টার সময় যেই মেয়েটার সাথে ঘটনাটা ঘটেছে, সে তার বাসায় ফোন দেয় এবং ফোন দিয়ে জানায় যে এমনি নর্মাল কথাবার্তা, যেহেতু সে একজন ডক্টর ছিলেন এবং অ্যাট দ্যাট মোমেন্ট সে তার অন ডিউটিতে ছিলেন। সো রাত 11টার সময় যখন সে কিছুটা ফ্রি টাইম পায়, তখন সে তার বাসায় ফোন দেয় এবং ফোন দিয়ে নর্মাল কথাবার্তা বলে যে সাপোজ এভরিথিং ইজ ওকে, এখন আমি একটু হয়তো ব্রেক নিব, এরকম কথাবার্তা বলার পরে সে নর্মালি কথা বলে ফোনটা রেখে দেয়। যে ডক্টরের কথা আমরা বলছি, উনি ছিলেন হচ্ছে সেকেন্ড ইয়ার রেজিস্ট্যান্ট। সেকেন্ড ইয়ার রেজিস্ট্যান্ট মানে আমি একটু বলি, হয়তো অনেকে জেনে থাকবেন। আই এম নট ফ্রম মেডিকেল ব্যাকগ্রাউন্ড, বাট আমি যতটুকু জানতে পেরেছি যে ওইখানে, মানে ইন্ডিয়ার ক্ষেত্রে, আমি জানি না বাংলাদেশে কেমন, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট মেডিকেল ব্যাকগ্রাউন্ড। সো আমি যতটুকু জেনেছি যে নিট ইউজি যেটা বলে ওরা, হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, সেটা হচ্ছে 5 বছরের, মানে আপনি এইচএসসি কমপ্লিট করার পরে ওদের, আমাদের সিস্টেমে এইচএসসি কমপ্লিট করার পরে 5 বছরের মেডিকেল কোর্স, যেটাকে নিট ইউজি বলা হয়। তারপরে আবার মোস্ট প্রবলি 3 বছরের কোর্স, যেটা হচ্ছে নিট পিজি বলা হয়, মানে পোস্ট গ্রাজুয়েট। তো এই নিট পিজির, মানে পোস্ট গ্রাজুয়েটের সেকেন্ড ইয়ারে উনি ছিলেন। তো এই জন্য বলা হচ্ছে আর কি যে সেকেন্ড ইয়ার রেজিস্ট্যান্ট। এই রেজিস্ট্যান্ট বলার কারণ হচ্ছে, যারা এই নিট পিজির সেকেন্ড ইয়ারে থাকে বা নিট পিজির আন্ডারে থাকে পোস্ট গ্রাজুয়েশনে, তাদের 3 বছরই তাদের লাইফ এরকম হয় যে জাস্ট হসপিটালে লাইফ কাটাতে হয়, এরকম অবস্থা। আমি যতদূর জানতে পেরেছি যে ওখানে যখন আন্ডার গ্রাজুয়েশনে থাকে, মানে নিট ইউজি, ওই 5 বছরের মধ্যে প্রথম 2-3 বছর ওরা আসলে জাস্ট হচ্ছে মেডিকেল কলেজ ভিত্তিক পড়াশোনা করে, যেটার জন্য ওদেরকে হসপিটালে ম্যান্ডেটরি যাওয়াই লাগে প্রতিদিন, এরকম না। বাট তারপরের 2 বছরে যে ওদের যেই কোর্স গুলো আসে, সেগুলোর জন্য ওদেরকে হসপিটালে যাওয়া আসা করতে হয়। বাট যখন পিজিতে আর কি, নিট পিজিতে উঠে আসে, মানে 5 বছর শেষ করার পরে পরবর্তী 3 বছর, সেই 3 বছর ওদের লাইফ লিটারালি হসপিটালের মধ্যে। ওদের খাওয়া, ঘুম, থাকা, এভরিথিং হসপিটালে। সবাই হসপিটালেই থাকে। যাদের বাড়ি দেখা যায় যে কাছে কোলে বা আশেপাশে, তারা হয়তো বাসা থেকে যাওয়া আসা করে। যেমন আমরা আজকে যাকে নিয়ে কথা বলছি, তার বাড়ি পাশেই ছিল, তো সে প্রতিদিন বাসা থেকে হসপিটালে যাওয়া আসা করতো, এবং তার একটা নিজের কার ছিল, যে কারটা করে সে বেসিক্যালি হসপিটালে যাওয়া আসা করতো। তো যেহেতু এই নিট পিজির এই 3 বছর, আমি যদি ভুল না হয়ে থাকি 3 বছরই হবে বা 4 বছর হতে পারে, এই 3 বছর যেহেতু হসপিটালেই থাকতে হয় অলওয়েজ, এই জন্য এইটার আর কি নাম দেওয়া হয় যে ফার্স্ট ইয়ার রেজিস্ট্যান্ট অর সেকেন্ড ইয়ার রেজিস্ট্যান্ট অর থার্ড ইয়ার রেজিস্ট্যান্ট। সো এটুকু জাস্ট বুঝাইলাম যে আর কি কেন নিট পিজি সেকেন্ড ইয়ার রেজিস্ট্যান্ট বলা হচ্ছে, মানে ওনার পজিশনটা জাস্ট বুঝাইলাম। তো অ্যাট দ্যাট মোমেন্ট, মানে 8 তারিখে সে হচ্ছে টানা 36 ঘন্টা ধরে অন ডিউটিতে ছিল। যেহেতু টানা 36 ঘন্টা অন ডিউটি, সো বিষয়টা এরকম ছিল যে 36 ঘন্টা থেকে সে হসপিটালেই আছে। 36 ঘন্টায় যে কাজ করছে বিষয়টা এরকম না। আপনাকে হচ্ছে হসপিটালে প্রেজেন্ট থাকতে হবে। এর মধ্যে যখনই কল হবে তখনই ডিউটিতে চলে যেতে হবে। এর বাদে যদি ফ্রি টাইমও থাকে তা হসপিটালের মধ্যেই থাকতে হবে। এবং আমি যতটুকু বুঝলাম যে আরজি কর মেডিকেল কলেজ অনেক পুরাতন, অনেক বড় মেডিকেল কলেজ হওয়ার পরেও ওখানে আসলে ডক্টরদের জন্য এই যে সাপোজ ওরা টানা 36 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা যে ডিউটিতে থাকে, তো এর মধ্যে যতটুকু ব্রেক নেওয়ার সময় বা যতটুকু ঘুমানোর সময় ডক্টরদের জন্য আসলে তেমন ফ্যাসিলিটিস নেই বা আলাদা রুম নেই, থাকার জায়গা নেই যে যেখানে তারা সাপোজ যে হচ্ছে ঘুমাবে বা রেস্ট নেবে বা এরকম কিছু। এটা শুধু আরজি কর মেডিকেল কলেজেই না, আমি
আরো একজনের ভিডিও দেখছিলাম একটা ডক্টরের, উনি বলছিলেন যে উনার মেডিকেল কলেজটা হচ্ছে আরজিকর থেকে খুব বেশি দূরে নাই, কাছাকাছি। তো উনারদেরও সেম সিস্টেম যে ডক্টরদের থাকার জন্য বা রেস্ট নেওয়ার জন্য স্পেসিফিক কোনো জায়গা নাই, লিটারালি যে যখন যেখানে জায়গা পায় সেখানে একটু শুয়ে বা একটু ন্যাপ নিয়ে একটু বসে রেস্ট করে, দ্যাটস ইট। তো যেহেতু 36 ঘন্টা ডিউটিতে ছিলেন দ্য ভিকটিম, সো 8 তারিখে 11টায় বাসায় কথা বলার পরে মোটামুটি 2টার দিকে সে একটু সময় পায় রেস্ট নেওয়ার জন্য। এবং বুঝতেই পারছেন যে এতক্ষণ ডিউটি করার পরে রেস্ট নেওয়া বা একটু ঘুমানোটা আসলে ম্যান্ডেটরি ছিল, এবং ওই সময়ে আসলে উনি ডিনারও করতে যায়। আমি যে ডক্টরটা ভিডিও দেখছিলাম সেটা উনি বলছিলেন যে আমাদের দেখা যায় যে সাপোজ ডিউটি শুরু হয় বিকাল 4টা থেকে বা 5টা থেকে, আমরা বেসিক্যালি ডিনার করি ভোর 4টায় বা 5টায় বা 3টায়, এরকম মানে এত টানা হচ্ছে লং ডিউটি দিতে হয়, তারপর আমরা ডিনার করার সুযোগ পাই। তো সেম ভাবে আমাদের ভিকটিম যিনি, উনিও 2টার সময়, মানে 8 তারিখ পার হয়ে এখন 9 তারিখ হয়ে গেছে, 9 তারিখ রাত 2টার সময় উনি হচ্ছে একটু ব্রেক পায় যাতে ডিনার করতে পারে এবং কাইন্ড অফ রেস্ট নিতে পারে। তো সে যখন আর কি একটু ব্রেকের টাইম পায়, সে তার আরো 3জন কলিগকে নিয়ে হসপিটালের একটা সেমিনার রুমে চলে আসে ডিনার করার জন্য এবং ব্রেক নেওয়ার জন্য। ওই বাকি 3জন কলিগের মধ্যে মোস্ট প্রবাবলি একজন তার জুনিয়র ছিলেন, মানে পিজি ফার্স্ট ইয়ার আর কি, মানে ফার্স্ট ইয়ার রেজিস্ট্যান্ট, তার ইমিডিয়েট জুনিয়র, একজন মেবি হসপিটালের স্টাফ ছিলেন, আরেকজন মানে এরকমই কেউ একজন ছিলেন। তো এরা 4জন মিলে সেমিনার রুমে আসে। সেমিনার রুমে ওরা হচ্ছে যখন ডিনার করে তখন ওই মুহূর্তে হচ্ছে অলিম্পিক চলতেছিল। ওই এট দ্যাট মোমেন্ট যেই গেমটা চলছিল ওখানে ইন্ডিয়ার একজন পার্টিসিপেট করছিলেন, সো ওরা তাকে সাপোর্ট করার জন্য মানে সাপোর্ট করছিল, সো ওরা আর কি ওই গেমটা দেখতে থাকে এবং ডিনার করতে থাকে। এখন বলি হচ্ছে সেমিনার রুমটা কি বা সেমিনার রুমে কেন ডিনার করছে আর রেস্ট নিতে গেছে। তো আমি হচ্ছে যতটুকু জানতে পেরেছি যে যদি মেডিকেল কলেজের মধ্যে শুধু হয়, কলেজের মধ্যে আসলে ক্লাস নেওয়ার মতো অনেক রুম আছে, ল্যাব আছে, এভরিথিং আছে, সো ওখানে কোনো সমস্যা নেই। বাট যখন ওরা আর কি সাপোজ আন্ডার গ্রাজুয়েশনের ফাইনাল ইয়ারে উঠে যায় বা যখন হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েশনে চলে আসে এই 3 বছর, যখন বলছিলাম যে ওদেরকে হসপিটালেই একেবারে দিন রাত 24 ঘন্টা ইভেন 24/7 কাটাইতে হয়, তখন আসলে অনেক সময় এরকম হয় যে কোন একটা নতুন বিষয় নিয়ে যারা সাপোজ ফাইনাল ইয়ারের দিকে স্টুডেন্টস বা পোস্ট গ্রাজুয়েশনের স্টুডেন্টস থাকে, তাদের সাপোজ কোন একটা বিষয় নিয়ে ব্রিফ করার দরকার পড়ে। তো এই সময়টা যাতে ওরা আর কি টুকটাক ক্লাসের মতো আর কি সবাই একসাথে কি বলবো পড়াশোনায় বলি করতে পারে, বা প্রফেসররা যদি চায় যে নতুন একটা বিষয় ওদের সাথে ব্রিফ করা দরকার, তখন হসপিটালের মধ্যে তো কোনো ক্লাসরুম নাই, তো হসপিটালের মধ্যে একটা রুম নাকি থাকে, যার যেই ডক্টরের ভিডিও দেখে আমি জানতে পেরেছি উনি বলছিলেন যে ম্যাক্সিমাম হসপিটালের মধ্যে আমাদের একটা রুম আছে যেখানে বেশ কিছু চেয়ার পাতা থাকে, দেখা যায় যে অ্যাপ্রক্সিমেটলি 40-50 জন স্টুডেন্টস বসতে পারবে বা ডক্টরস বসতে পারবে, এবং সামনে হচ্ছে ছোটখাটো স্টেজ করা থাকে যে আমাদের যিনি প্রফেসর বা ডক্টর যিনি সিনিয়র উনি যেটা ব্রিফ করতে চান সেটা উনি ওখানে আর কি লেকচার দিবেন বা ব্রিফ করবেন এবং আমরা শুনবো বসে। তো মানে এটা যে শুধু ডক্টরদের ক্ষেত্রেই ইউজ হয় এই সেমিনার রুমটা, বিষয়টা এরকম না। সাপোজ যারা নার্স থাকেন, যারা প্যারামেডিক্স থাকেন বা আদার্স যারা স্টাফস থাকেন, তাদের যে কোনো এরকম ডিসকাশন হোক বা মিটিং হোক বা নতুন কোনো শেখার বিষয় হোক, এট দ্যাট মোমেন্ট তখন ওরা হচ্ছে ওই সেমিনার রুমে চলে যায় আর কি কাজগুলোর জন্য। তো সেই সেমিনার রুম যেহেতু ডক্টরদের থাকার কোনো নির্দিষ্ট জায়গা হসপিটালে থাকে না, সাপোজ ঘুমানোর বা রেস্ট নেওয়ার, সো সেমিনার রুমটা ওরা ইউজ করে। যে সময় সেমিনার রুম ফাঁকা থাকে সেই সময় ওরা সেমিনার রুমে যে রেস্ট করে বা খাবার খায় বা ঘুমায় না একটু এরকম। সাপোজ যদি চেয়ারে জায়গা পায় চেয়ারে ঘুমায় যায়, টেবিলে জায়গা পেলে টেবিলে ঘুমায় যায় এরকম। এবং যেহেতু সবসময় সেমিনার রুমে সেমিনার চলে না, সো ওইটা দেখা যায় যে ফাঁকা থাকে যখন তখন ওরা ওখানে যে রেস্ট নেয়। তো এই জন্য আমাদের ভিকটিম সে তার 3জন কলিগকে নিয়ে সেমিনার রুমে যে আর কি টিভি দেখতে দেখতে খাবার খাচ্ছিল। তো খাবার খাওয়ার পরে বাকি যে 3জন আছে ওরা 3জন তাদের ডিউটিতে চলে যায়, এবং দ্য ভিকটিম তার হচ্ছে এট দ্যাট মোমেন্ট একটু ফ্রি টাইম থাকে, সো সে ডিসাইড করে যে সে ওখানে একটু ন্যাপ নিয়ে নেবে। মানে ডক্টরদের ঘুম আমি যতটুকু জানতে পেরেছি এই কেসটা স্টাডি করতে যে যারা এরকম লং ডিউটিতে থাকে তাদের ঘুমের সময় হয়তো 1 ঘন্টা বা আধা ঘন্টা বা সাপোজ কোনো কোনো ক্ষেত্রে 15 মিনিট জাস্ট
যে একটু রেস্ট নিয়ে আসবে, আবার ডিউটি করবে, আবার যখন একটু সুযোগ পাবে যে একটু রেস্ট নিয়ে আসবে এরকম। তো সেম ভাবে সে হচ্ছে তার যখন ৩ জন কলিগ চলে যায় খাওয়া-দাওয়া শেষ করে, সে তখন চিন্তা করে যে আমি এখানে একটু ঘুমাই নিই। হাতে মোটামুটি ঘন্টা ২ এক টাইম আছে। তো ওই সেমিনার রুমের যেই স্টেজটা ছিল, সেই স্টেজটা ছিল হচ্ছে কাইন্ড অফ হয় না যে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে সাপোজ এরকম হয় দেখা যায় যে মানে আমি দেখেছি আরকি আমার ভার্সিটির ক্ষেত্রে যখন মাঠের মধ্যে কোনো প্রোগ্রাম হতো তখন টেম্পোরারি স্টেজ বানানোর জন্য সাপোজ চৌকি টাইপ বা বেঞ্চ টাইপ জিনিস দিয়ে একসাথে করে পেতে ওর উপরে কার্পেট বিছিয়ে স্টেজ বানায় ফেলতো। সো ঐরকম কাইন্ড অফ স্টেজ ছিল এই সেমিনার রুমটার। তো ওইখানে ছোট, ছোট চৌকি টাইপ আরকি ছিল যেগুলো একসাথে করে আরকি স্টেজ বানানো। সেগুলো আবার যখন সেমিনার চলতো না তখন আবার আলাদা, আলাদা করে দেখা যায় যে ওরা জাস্ট বেডের মতো ইউজ করতো যাতে একটু ঘুমাইতে পারে ডক্টররা। বাই দ্য ওয়ে আমার এই পর্যন্ত জানার পর যেটা মনে হয়েছে যে আমরা ডাক্তারদের লাইফ বাইরে থেকে যখন দেখি বা চিন্তা করি তখন মনে করি যে এদের কি আরাম জাস্ট টাকা আর টাকা। বাট আমি আসলেই অবাক হয়েছি যে একটা হসপিটালে ডাক্তারদের রেস্ট নেওয়ার জন্য বা এই যে ৩৬ ঘন্টা, ৭২ ঘন্টা, ৪৮ ঘন্টা ডিউটির পরে একটু ঘুমানোর জন্য প্রপার একটা ব্যবস্থাও থাকে না। এবং আমি যেই ২ টা ডাক্তারের ভিডিও দেখছিলাম মেইনলি এই কেসটা নিয়ে, দুজনই এরকম বলছিল যে অনেক সময় তো এরকম হয় যে অনেক সময় না মেক্সিমাম ক্ষেত্রে এরকম হয় যে ওদের জন্য সেরকম কোনো ভালো ওয়াশরুমও থাকে না যে ওরা আলাদাভাবে ইউজ করবে। দেখা যায় যে সবাই যেখানে যাচ্ছে সেই ওয়াশরুমেই যেতে হয়। ওয়াশরুমের অবস্থাগুলো খুবই বিচ্ছিরি থাকে। একটু পরিষ্কার ওয়াশরুমে যাইতে হলে দেখা যায় যে একটা ডিপার্টমেন্ট থেকে অনেক দূরে হেঁটে যেয়ে আরেকটা ডিপার্টমেন্টের ওয়াশরুমে যেতে হয়। মানে এরকম অবস্থা মানে বুঝতেই পারতেছেন যে কত কম ফ্যাসিলিটিস। মানে আমি এটা আগে জানতাম না। আমি ভাবতাম ওদের অনেক শান্তি। তো যথারীতি সে ঘুমায় যায় এবং ঘুমায় যাওয়ার পরে ৩টার দিকে তার একজন কলিগ মেইনলি তার জুনিয়র, ইমিডিয়েট জুনিয়র একজন তার কাছে আসে এবং তাকে ঘুম থেকে ডাকে একটা রিপোর্ট দেখানোর জন্য। তো সে ঘুম থেকে উঠে ওখানেই বসে রিপোর্টটা দেখে যা বলার বলে আবার ঘুমায় যায় এবং কলিগটা আবার চলে যায়। এরপরে ওই ৩টায় আরকি যেই কলিগটা এসছিলেন, উনি ছিলেন হচ্ছে লাস্ট মানুষ যে কিনা তাকে সুস্থ স্বাভাবিক জীবিত অবস্থায় লাস্ট বার দেখেছে। এরপরে ওই ৩টা থেকে পরবর্তী ভোর সকাল আরকি ৭:৩০ থেকে অ্যারাউন্ড ৮টার মধ্যে কেউ আর ওই সেমিনার রুমে যায়নি। অ্যাকর্ডিং টু হসপিটাল অথরিটিস আর সবাই। আমি জানি না এটা কতটুকু বিশ্বাসযোগ্য। কারণ এর মধ্যে অনেক ঘন্টা পার হয়ে গেছে। কেউ নাকি আর তার কাছে যায়ওনি, তাকে জাগানোরও চেষ্টা করেনি। আমি জানি না কেন কেউই নাকি যায়নি আর যাই হোক। এরপরে ১ম যে আরকি ৭:৩০ থেকে ৮টার মধ্যে ওই রুমে যায় মোস্ট প্রবাবলি ২ থেকে ৩ জন। যাওয়ার পরে খুবই মর্মান্তিক অবস্থায় এবং মৃত অবস্থায় দেখে এবং দেখার পরে ইমিডিয়েটলি তো অথরিটিস কে জানায়। তো এই যে তাকে ১ম যেভাবে দেখা যায়, এই একটা ছবি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়ে যায়। যেটা আমার সামনে পর্যন্ত চলে আসে। I am nobody, just a random person from বাংলাদেশ এবং ঢাকা। আমাকে কেউ চেনেও না। এবং আমার সামনে পর্যন্ত ওই ছবিটা চলে আসে এবং মেইনলি ১ম এ আমি সেখান থেকেই জানতে পারি যে কলকাতায় একটা মেডিকেল কলেজে কোনো একটা কেস হয়েছে। তবে বলে রাখি যে আমি ডিটেইলে যাইনি ওই সময়। ইভেন আমি ছবিটা দেখিও নাই। ছবিটা আমি এরকম ভাবে দেখেছি যে সাপোজ আমি মানে অ্যাজ আ পারসন আমি খুবই স্পিডি স্ক্রল করি ফেসবুকে। ভিডিও হোক, নিউজ ফিড হোক, পোস্ট হোক, এভরিথিং। মানে আমি জাস্ট কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে সাপোজ ১০ টা পোস্ট পার করে ফেলতেছি। এরকম ভাবে স্ক্রল করি। আমার ঠিক মন লাগে না কিছু দেখতে। এটা আমার একটা প্রবলেম। আমি কনসেনট্রেশন ধরে রাখতে পারি না। তো আমি জাস্ট ওভাবেই স্ক্রল করছিলাম। স্ক্রল করতে, করতে কয়েক ন্যানো সেকেন্ড মতো হবে। এর বেশি হবে না। জাস্ট ছবিটা আমার সামনে আসছে। আমি ছবি এবং ক্যাপশন দুটোই আমি বলব যে আমি জাস্ট কি বলবো মুহূর্তের মধ্যে দেখে ফেলছি। এতটুকু সময় আমি ডিটেইলে যাচাই বাছাই করে দেখি নাই বা আমি স্বেচ্ছায় দেখি নাই ওই ছবিটা। ক্যাপশনে তেমন কিছু ছিল না। তেমন কোনো ইনফরমেশন ছিল না। জাস্ট খুব ছোট একটা ১ লাইনের মোস্ট প্রবাবলি এরকম কিছু লেখা ছিল যে আরজি কর মেডিকেল কলেজ কলকাতা উম এই টাইপ কিছু একটা লেখা ছিল এবং ছবিটা আমি
অনেস্টলি বলছি আমি দেখিনি। তার ২ টা কারণ আছে। ১ম কারণটা হচ্ছে মানে আমি এমন একজন মানুষ যে কিনা মানে ১ ফোঁটা ব্লাডও দেখতে পারি না। আমার প্রবলেম হয়, আমার খুব মনে হয় যে কি বলবো, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এরকম লাগে। প্রচন্ড বমি পাই বেসিক্যালি। মাথা ঘুরে এবং বমি পাই। এটা অবশ্য এরকম ছিল না। আমি যখন মোটামুটি ইন্টারমিডিয়েটে পড়ি ওই সময় থেকে আমার এই জিনিসটা শুরু হয়েছে। খুবই একটা মর্মান্তিক কাহিনী দেখার পরে। সে কাহিনী যদি কেউ জানতে চান তাহলে আমি জানাতে পারি একদিন খুব একটা শর্ট ভিডিও করে। মানে খুবই মর্মান্তিক বলছি কারণ মানে আমি ইমাজিন করিনি এরকম কিছু হইতে পারে। যাই হোক তো এই কারণে আমি আসলে ছবিটা যখনই আমার সামনে কয়েক সেকেন্ডের জন্য চলে আসছে আমি বুঝতে পেরেছি যে এই ছবিটা এরকম কোন একটা ছবি হবে যেটা নরমাল না। সো আমি আর দেখি নাই। এবং ক্যাপশন যতটুকু আমার সামনে এসছে আমি বুঝতে পেরেছি যে কেসটা এরকম অবশ্যই যে কোনো একটা মেয়েকে যত রকম ভাবে পারা যায় অ্যাবিউজ করা হয়েছে এবং মেরে ফেলা হয়েছে হয়তো। সেই ছবিটা হয়তো ভাইরাল হয়ে গিয়েছে। সো ১ম রিজনটা তো বললাম যে আমি সেনসিটিভ ছবি ভিডিও গুলো দেখতে পারি না, আমার প্রবলেম হয়। তবে ২য় রিজনটা হচ্ছে মেইন রিজন আমি বলবো যে কারণে আমি দেখিনি। কারণ হচ্ছে আমি যখন বুঝতে পেরেছি যে ছবিটা এই টাইপের রিলেটেড কিছু, তখন আমার হয়তো মানে বললে বিলিভেবল মনে হবে না বা মনে হবে আমি ভালো সাজার চেষ্টা করছি। বাট অনেস্টলি আমার মনে হচ্ছে যে এই ছবিটা আসলে আমাদের সামনে আসলে আমাদের দেখা উচিত না। সাপোজ আমি যদি হই, আমি কখনোই চাবো না আমার এরকম একটা ছবি কেউ দেখুক। পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরুক। আমি বেঁচে থাকাকালীন যেমন চাবো না, আমি এটাও চাই না যে আমি মারা যাওয়ার পরেও আমার এরকম ছবি কেউ দেখুক। তো ওই জায়গা থেকে আমার ছবিটা আবার ওপর দিকে স্ক্রল করে ব্যাক করে যে দেখতে খুব লজ্জা লেগেছে। আমি বলবো লজ্জাই লেগেছে। এবং সেই লজ্জার জায়গাটা থেকে আমি আসলে আর দেখিনি। আমি জানি না যে ওই ছবিতে এক্সাক্টলি কি ছিল। আমি জাস্ট হয় না আই সাইডে একটু ঝাপসা দেখে ফেলছি, এভাবে আমি দেখে ফেলছি যে ওইটা কোন একটা ক্রাইম সিনের ছবি ছিল। এটুকুই। এর বাদে আমি আর দেখি নাই ওই ছবিটা। যাই হোক, তো এবার যখন অথরিটিস আরকি জানাজানি হয়, তখন মেয়েটার একটা কলিগ সামনে আসে এবং সে বলে যে সে যখন ১ম বার ওই রুমে যায় এই খবর শোনার পরে, তখন সে যে দেখে যে ফরচুনেটলি কেউ একজন দয়া করে, আমি বলব দয়া করেই, কেউ একজন তার আপার টর্সোতে একটা চাদর, পর্দা অর সামথিং টাইপের ফেলে রাখছে যেন এটলিস্ট কিছুটা কাভার হয়। তবে তার লোয়ার টর্সো ওরকম ওপেনই ছিল। এবং যারা ছবিটা দেখেছেন আমি জানি, যাদের সামনে এসছে সবাই হয়তো দেখেছেন। তারা আমার চেয়ে ভালো বলতে পারবেন কি অবস্থায় ছিল। আমি যতটুকু এগুলা নিয়ে আরকি ঘাটাঘাটি করার সময় জানতে পেরেছি, ওই কলিগটা বলেছে যে মেয়েটা হাফ নেকেড অবস্থায় ছিল। তার যেহেতু চশমা পড়তো, তার চশমাটা ভেঙে তার চোখের মধ্যে ঢুকে গেছে এবং সেখান থেকে ব্লিডিং হয়েছে। তার ফুল বডিতে অনেক ব্লিডিং হয়েছে, অনেক জায়গায় অনেক রকমের ক্ষত পাওয়া গেছে। মানে জাস্ট চোখে দেখেই বোঝা যাচ্ছে, হাতে ধরে দেখা লাগবে না। জাস্ট ফার্স্ট দেখাতেই নাকি বোঝা যাচ্ছে যে এরকম ফুল বডিতে ব্লাড আর ব্লাড এরকম। প্লাস তার কলার বোন মোস্ট প্রবাবলি ভাঙা অবস্থায় ছিল এবং সবচেয়ে কি বলবো ব্রুটাল অথবা মরার আগে সবচেয়ে কষ্টদায়ক আই গেস যেটা ছিল মেয়েটার জন্য সেটা হচ্ছে যে ওর পেলভিক গার্ডল ভাঙা অবস্থায় ছিল। কেউ ভেঙে ফেলেছে জোর করে। পেলভিক গার্ডল হয়তো আপনারা অনেকেই জানেন। আমাদের হচ্ছে ফিমেল বডিতে অ্যাকর্ডিং টু সায়েন্স অ্যান্ড ডক্টরস, যাদের ভিডিও আমি দেখেছি যেই ডক্টরদের, তাদের মতে পেলভিক গার্ডল সবারই থাকে, মেল ফিমেল বোথ। তবে ফিমেল বডিতে পেলভিক গার্ডল মানে হচ্ছে কোমরের নিচের যেই বড় হাড্ডিটা, ওইটা ফিমেল বডির সবচেয়ে মজবুত এবং শক্ত হাড্ডি। এর কারণ হচ্ছে যেহেতু ফিমেলরা ন্যাচারালি চাইল্ড বার্থ করে এবং ৯ থেকে ১০ মাস বাচ্চাকে হোল্ড করে পেটের মধ্যে। সো ওই বাচ্চাটা আর কি হোল্ড করতে যেন কোনো সমস্যা না হয়, ওজনটা যেন নিতে পারে এবং বাচ্চাটা সেফ থাকে, সেই জন্য ফিমেলদের পেলভিক গার্ডল খুবই মজবুত হয়। তো ডক্টরদের মতে যে পেলভিক গার্ডল ভেঙে ফেলা
এটা কোনো ইজি বিষয় না। এমন না যে রেপ করলেই পেলভিক গার্ডল ভেঙে যাবে, বিষয়টা এরকম না। এবং বারবার যেটা বলছি যে ফিমেলদের পেলভিক গার্ডল বেশি শক্ত হয় বা মজবুত হয়। তো সেক্ষেত্রে আমি যে একজন ছেলে একজন মেয়ে ডক্টরের ভিডিও দেখছিলাম, তারা দুজনেই বলেছেন যে যদি এই পেলভিক গার্ডল ভাঙতে হয় তাহলে এটা একজন মানুষের পক্ষে ভাঙা সম্ভব না, কোনোভাবেই না। প্রথমত তো যদি একজন মানুষ হয় তাহলে একজন ছেলে মানুষ যতই ট্রাই করুক বা জোর করুক, যেই ফিমেল পার্সন আছে সেও তো কিছুটা নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করবে বা ফাইট ব্যাক করার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে এত হাতাহাতি ধস্তাধস্তির মধ্যে অনেক কিছু করা সম্ভব, বাট পেলভিক গার্ডল ভাঙা সম্ভব না। এত শক্ত মজবুত হাড্ডি ভাঙা সম্ভব না। আর যদি ভাঙতে হয় তাহলে অবশ্যই সেখানে কিছু না হলেও ৩-৪ জন থাকতে হবে। তো মেয়েটার পেলভিক গার্ডল এমন ভাবে ভাঙা ছিল যে দেখে মনে হচ্ছিল যে ২ পাশ থেকে ২ পা আরকি টেনে প্রেসার দিয়ে কেউ ইনটেনশনালি, মানে হয়তো ৩-৪ জন মিলে ২ পাশ থেকে ধরে টেনে ভেঙেছে, এরকম বিষয়টা। তার ওই কলিগ সেটাই জানায়। এবং এরপরে আস্তে, আস্তে তো হসপিটালের মোটামুটি সবাই জানতে শুরু করে। জানার পরেও বিষয়টা কাইন্ড অফ ওপেন সিক্রেট হিসেবে হসপিটালের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কারণ যেহেতু এত বড় একটা কেস হয়ে গিয়েছে, এত বড় একটা হসপিটাল, সো বুঝতেই পারছেন যে প্রাথমিক পর্যায়ে বিষয়টা হসপিটালের মধ্যেই থাকে। এরপর তো বডি পাওয়া যায় আমরা ধরি যে মোটামুটি ৮টার দিকে। এরপর ১১টা বেজে যায়, সকাল ১১টা বেজে যায়। ৩ ঘন্টা অলরেডি পার হয়ে গেছে। আমি জানি না ৩ ঘন্টা হসপিটাল অথরিটিস কি করছিল বা যারা জানতে পেরেছিল যে এরকম একটা বিষয় হয়েছে তারা কি করছিল। আমি কিছুটা ধারণা বা চিন্তা করেছি যে কি করে থাকতে পারে, এটা আমি লাস্টে বলবো। মানে আমার ওপিনিয়ন যখন দিব তখন বলবো। তবে ৩ ঘন্টা পরে ১১টার দিকে মেয়েটার বাসায় ফোন দেওয়া হয়। ফোন দিয়ে বলা হয় যে আপনাদের মেয়ে খুবই অসুস্থ হয়ে গিয়েছে হঠাৎ, তো আপনারা ইমার্জেন্সি হসপিটালে চলে আসেন বলে ফোন রেখে দেয়। এবার এই ফোনটা পাওয়ার পর মেয়েটার বাসা থেকে আসলে নাকি বিলিভ করতে চায় না, কারণ রাতে কেবল কথা হয়েছে, মেয়ে একদম দিব্যি সুস্থ ছিল, জানাইছে যে আমি এখন রেস্ট করতে যাব, কিছুটা ফ্রি সময় পেয়েছি তাই ফোন দিলাম। এবং যেহেতু ডাক্তার, সো এটা খুবই নরমাল যে যখন ডিউটিতে থাকে তখন কথা হয় না, যখন একটু ফ্রি টাইম পায় হয়তো ১২ ঘন্টা পর, হয়তো ৮ ঘন্টা পর, হয়তো ২৪ ঘন্টা পর, তখন আরকি বাসায় খোঁজ খবর নেয় এরকম। জাস্ট মাঝখানে ১২ ঘন্টা পার হয়েছে যে মেয়ের সাথে কথা হয় নাই। এই ১২ ঘন্টায় মেয়ে কি এমন অসুস্থ হয়ে গেল যে ইমার্জেন্সি হসপিটালে যাইতে বলা হচ্ছে হসপিটাল থেকে, এটা ওরা আসলে বুঝে উঠতে পারে না। তো ওরা একটু মেক সিওর করার জন্য যেই নাম্বার থেকে ফোন এসেছিল সেই নাম্বারে আবার ফোন ব্যাক করে। বেশ কয়েকবার ফোন ব্যাক করে। কিন্তু ফোন আর কেউ রিসিভ করে না। এরকম করে মোটামুটি ২০-২২ মিনিট পার হয়ে যায়। ২০-২২ মিনিট পরে ওই নাম্বার থেকে আবার মেয়ের বাসায় ফোন আসে। এবার যখন ফোন রিসিভ করে তখন বলা হয় যে, "আপনাদের মেয়ে সুইসাইড করেছে। আপনারা এই মুহূর্তে হসপিটালে চলে আসেন।" তো ১ম বার যখন ফোন আসে সেটাই আসলে বাবা-মা বা ফ্যামিলি মেম্বার্স দের জন্য বিশ্বাসযোগ্য হচ্ছিল না যে সুস্থ সবল স্বাভাবিক একটা মেয়ে কিভাবে অসুস্থ হয়ে যেতে পারে। 2nd ফোনটার ক্ষেত্রে তো ওরা মানে কি বলবো, কোনোভাবেই বিশ্বাস করতে পারে না যে কিভাবে সম্পূর্ণ কমপ্লিটলি ফিজিক্যালি মেন্টালি সুস্থ একটা মানুষ নিজেকেই শেষ করে দিতে পারে ফ্রম নোহোয়্যার। তো ওরা আসলে ইভেন আমি যতদূর জানতে পেরেছি, নট সিউর, কোনো সিউর প্রমাণ সহ জানতে পারেনি। বাট কয়েক জায়গায় পেয়েছি যে হ্যাঁ, কয়েক জায়গায় পেয়েছি যে না। বাট মোস্ট প্রবাবলি তার একটা ১৩ বছরের রিলেশনশিপ ছিল যেটা অনগোয়িং চলছিল ১৩ বছর ধরে, এবং এই বছরের নভেম্বর কি শেষের দিকে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। এবং যতদূর আরকি জেনেছি যে সেই ছেলেটাও একজন ডক্টর। এট দ্যাট মোমেন্ট সেও ডিউটিতে ছিল এরকম। তো সবকিছু ঠিকঠাক, ক্যারিয়ার, ফ্যামিলি, তারপরে রিলেশন সবকিছু ঠিকঠাক। তাহলে একটা মানুষ কেন হুট করে সুইসাইড করবে? তো এটা আসলে ওর বাসা থেকে নিতে পারে না, এবং ওরা বাবা-মা সহ আশেপাশের যারা ছিল পরিচিত কয়েকজনকে নিয়ে ওরা হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পরে হসপিটালে পৌঁছাই দুপুর অ্যারাউন্ড ১টার দিকে। হসপিটালে যাওয়ার পরে যখন ওরা ফেস করে ফার্স্ট হসপিটালে, এবং ওরা ১ম এই জানতে চায় যে তার মেয়ে কোথায়? দেখতে চায়।
তার মেয়ে কিভাবে মারা গেছে, কেন মারা গেছে, কি হয়েছে, আদৌ নিজেই নিজেকে মেরে ফেলেছে কিনা বা অন্য কিছু হয়েছে কিনা, সবকিছুর আগে জাস্ট দেখতে চেয়েছিল যে আমরা একবার দেখবো। এবং সারপ্রাইজিংলি তাদেরকে ওখানে ৩ ঘন্টা যাবৎ ওয়েট করানো হয় এবং বলা হয় যে আপনারা এই মুহূর্তে দেখতে পারবেন না, কোনোভাবেই না। লিটারালি ৩ ঘন্টা ওয়েট করানো হয়। মানে ১টার সময় তারা যায়, ৪টা পর্যন্ত তাদেরকে ধরে রাখা হয় যে কোনোভাবেই দেখতে পারবেন না। যদি আপনারা আমার পুরনো লিসেনার্স হয়ে থাকেন তাহলে হয়তো আপনাদের মনে থাকবে যে আমরা একটা কেস এক্সপ্লেইন করেছিলাম আমি আরকি। যেখানে ৩ টা মেয়ে বাচ্চা তারই আরেক মেয়ে ফ্রেন্ডের বাসায় স্লিপ ওভারে যায় এবং রাতে ওই ফ্রেন্ডের বাবা কিছু abnormal activities করার কারণে যখন এই ৩ টা বাচ্চার বাবা-মা তাদের নিজ, নিজ সন্তানকে নিতে আসে, তখন ওই লোক বলে যে, "না, আপনারা এখন আপনাদের মেয়েকে নিয়ে যেতে পারবেন না। আপনারা সকালে আসবেন। সকালে আসার পরে নিয়ে যাবেন।" আপনাদের হয়তো মানে আমার মনে আছে, আপনাদের মনে আছে কিনা জানি না। আমি ওই স্টোরিটা এক্সপ্লেইন করার সময় বলেছিলাম যে, জাস্ট ইমাজিন যে আপনি আপনার বাচ্চাকে নিতে গেছেন অন্য এক জায়গায়, অন্যজনের বাসা থেকে এবং সেই লোক বলতেছে যে, "আপনারা কোনোভাবেই আপনার বাচ্চা এখন নিয়ে যেতে পারবেন না।" মানে কিভাবে সম্ভব? আমার বাচ্চা আমি নিয়ে যাবো। তুই ঠেকানোর কে? বাট আনফরচুনেটলি বাই দ্য ওয়ে ওই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আমি আই বাটনের লিংক দিয়ে দিব। ক্লিক করে দেখে নিতে পারেন। বাট আনফরচুনেটলি ইন দিস কেস একটা মেয়ে মারা গেছে এবং তার বাবা-মাকে দেখতেই দেয়া হচ্ছে না। বডি নিয়ে যাওয়া তো অনেক পরের বিষয়। কিভাবে মারা গেছে জানতে চাওয়া তো অনেক পরের বিষয়। ৩ ঘন্টা যাবৎ ওয়েট করানো হচ্ছে এটা বলে যে আপনারা এখন দেখতে পারবেন না, আপনারা অ্যালাউড না। আমি জানি না এই ৩ ঘন্টা তারা কিভাবে পার করছে হসপিটালে। এই ৩ ঘন্টা ফ্যামিলি মেম্বার্স দের মধ্যে মানে সাধারণত আমরা জাস্ট কোনো কাজে কোনো জায়গায় যেয়ে সেখানে যদি ০.৫ ঘন্টা ওয়েট করতে হয় আমাদের বিরক্ত লেগে যায়, প্রচন্ড মেজাজ খারাপ হয় যে ওয়েট কেন করতে হচ্ছে। সেখানে একটা ফ্যামিলি মেম্বার মারা গেছে, মেয়ে মারা গেছে নিজেদের। তাকে তার জাস্ট ডেড বডি দেখার জন্য ৩ ঘন্টা ওয়েট করতে হচ্ছে এবং তারা জানেও না আসলে কিভাবে মারা গেছে বা কি হয়েছে। এরপরে ৪টার দিকে অথরিটিস থেকে বাবা-মাকে জানানো হয় যে আপনারা যেকোনো একজন ভেতরে যেতে পারবেন, দেখবেন, দেখে সাথে, সাথে চলে আসতে হবে। সবাই যেতেও পারবে না দেখতে এবং দেখে ওখানে দাঁড়ানো যাবে না বেশিক্ষণ। জাস্ট এক পলক দেখে চলে আসতে হবে। তো ওরা ডিসাইড করে যে মেয়ের বাবা যাবে এবং মেয়েটার বাবা ভেতরে যায় দেখতে। আমার কাছে আসলে সবচেয়ে খারাপ মোমেন্ট এটাই লেগেছে এই পুরো কেসটার মধ্যে। কারণ আমার মনে হয়েছে যে মেয়েটার বাবা না যেয়ে মা অথবা অন্য কোনো ফিমেল মেম্বার্স গেলে ভালো হতো। কারণ জাস্ট ইমাজিন যে যেই ছবিটা ভাইরাল হয়েছে ওই অবস্থায় আপনি চাবেন না যে আপনাকে আপনি বেঁচে থাকেন বা মরে যান, ডাজন্ট ম্যাটার। আপনি চাবেন না যে আপনাকে পৃথিবীর কেউ দেখুক। সেখানে বাবা যে দেখায় হিউজ, যে মারা গেছে তার জন্য এবং যে বাবা আরকি দেখতে গেছে তার জন্য। তো আমার আমার এই জায়গাটাতে খুব খারাপ লেগেছে। আমার মনে হয়েছে যে অন্য কেউ গেলে ভালো হতো হয়তো। যে মারা গেছে তার জন্যও ভালো হতো, দুজনের জন্যই ভালো হতো। যাই হোক বাবা ওখানে যায় এবং ওই অবস্থায় মেয়েকে দেখতে পায়। দেখার পরে সে জাস্ট একটা ছবি ক্লিক করার মতো সময় পায়। বাইরে এসে মাকে বা আদার্স ফ্যামিলি থেকে যারা গেছে তাদেরকে দেখানোর জন্য। সে জাস্ট যায়, এক পলক দেখে, একটা ছবি ক্লিক করে নেয় ওর মধ্যেই এবং নিয়ে বাইরে চলে আসে। বাইরে চলে আসার পরে যখন ছবিটা মাকে এবং আদার্স যারা গিয়েছিলেন তাদেরকে দেখানো হয়, তখন প্লাস বাবা তো ভেতর থেকে দেখে এসেছে কি অবস্থা। তখন সবাই আসলে বুঝতে পারে যে এটা কোনো সুইসাইডাল কেস না। এটা একটা মার্ডার, নট জাস্ট মার্ডার। এখানে অনেক, অনেক খারাপ কিছু একটা হয়েছে। শুধু, শুধু কেউ মার্ডার করেছে বিষয়টা এরকম না। তারা বুঝতেই পারে কি হয়েছে। ইন দ্য মিন টাইম মোস্ট প্রবাবলি পুলিশ থেকেই বা হসপিটাল অথরিটিস থেকেই একটা কেস ফাইল হয় এবং যেই কেসে লিখা থাকে যে এটা একটা সুইসাইডাল কেস। মেয়েটা নিজেই নিজেকে আরকি শেষ করেছে। ইভেন পরে আমি জানতে পারলাম যে ওই সময়টাতে আসলে সুইসাইডাল কেস সহ বিষয়টাকে এভাবেও দেখানো হচ্ছিল যে অনেক মানে হসপিটালের নাকি সবাই জানতো যে অনেক আগে থেকেই মেয়েটার হচ্ছে একটু মেন্টাল ইস্যুস আছে। মানে মেন্টালি সে পুরোপুরি হেলদি না, অ্যাবনরমাল। সেই কারণে হয়তো
ফ্রম নোওয়্যার সুইসাইড করেছে, হুইচ ইজ মানে কি বলবো, এত বেশি লেভেলের আনবিলিভেবল। আমি হাসছি কারণ আমি এখন যেই উদাহরণটা দিতে যাচ্ছিলাম, আমি জানি না ওটা দেওয়া আমার ঠিক হবে কিনা, বাট ওইটা মনে হয় আমি আসলে হেসে ফেলছি, আই এম সরি। অবশ্য এখন দেওয়াই যায় ওই উদাহরণ। মানে একজন ডাক্তার যে মারা গেছে, যাকে কিনা বলা হচ্ছে যে সে অনেক সবাই জানে যে সে অনেক আগে থেকেই মেন্টাল পেশেন্ট ছিল। এটা যদি আমি বিলিভ করি, তাহলে আপনাকে সবাইকে বিলিভ করতে হবে যে হেলিকপ্টার থেকে আসলে পানি ঢালা হয়েছিল। আই এম সরি। বাই দ্য ওয়ে, এই কথার জন্য আমি যদি হারায় যাই, আমাকে খুঁজে নিয়ে আসেন আপনারা। যাই হোক, এটা কেউ বিলিভ করে নাই, এবং তারপরে যখন আরকি মেয়েটার ফ্যামিলি দেখে যে বড়িটা এই অবস্থায় আছে, তখন যখন ওরা এটা নিয়ে কথা বলা শুরু করে, আস্তে, আস্তে যখন মানে মানুষ জানাজানি হওয়া শুরু করে, তখন ওই যে কেস ফাইলটা হয়েছিল সুইসাইডাল বলে, সেটাতে আরকি কি বলবো, রিরাইট করা হয় যে এটা মার্ডার এবং রেপ কেস। যখন পুলিশ আরকি নিজেরা কি বলবো কনভিন্স করলো যে হ্যাঁ, এটা মার্ডার এবং রেপ কেস হতে পারে, তখন কি উচিত ছিল? পোস্টমর্টম করা। বাট কেউ মানে বিষয়টা এরকম ছিল যে কেউ পোস্টমর্টম হোক সেটাও চাচ্ছিল না, হতে দেওয়ার টাইমও দিতে চাচ্ছিল না। সো ইন দ্য মিন টাইম, এটা যেহেতু ৮ তারিখ রাত পার হয়ে ৯ তারিখ রাত শুরু হয়েছে এরকম সময়ের ঘটনা, এবং ৯ তারিখ ভোর থেকে অলরেডি আস্তে আস্তে জানাজানি শুরু হয়েছে। অ্যাটলিস্ট আরজি করের মধ্যে সব ডাক্তার স্টাফ তারা জেনে গেছে, যতই বলা হোক যে মেয়েটা নিজেই নিজেকে মেরে ফেলেছে অর সামথিং লাইক দ্যাট, অথবা অসুস্থ ছিল ব্লা ব্লা, বাট আরজি করের মধ্যে যেসব ডাক্তার নার্স স্টাফরা ছিল, সবাই তো ক্লিয়ারলি বুঝতে পেরেছে যে কেসটা কি হয়েছে। তো তাদের থ্রুতে আসলে আস্তে 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 মানুষ জানাজানি হওয়া শুরু হয়। মানুষ বলতে ফার্স্টে আমি বলবো যে, আমি যতদূর জেনেছি যে ডাক্তারসদের যে কমিউনিটি, কমিউনিটি বলতে কি বলবো, আমি যেই ফিমেল ডক্টরটার ভিডিও দেখছিলাম, সে বলছিল যে সে আসলে ৯ তারিখেই জানতে পেরেছে, এবং খুব আর্লি টাইমের মধ্যে, যে মানে যখন আর কি এই মার্ডারটা হয়েছে তার কিছু পরেই জানতে পেরেছে। বিষয়টা এরকম ছিল যে যেহেতু সেও ডাক্তার, এবং তার হসপিটাল আরজি কর থেকে কাছাকাছি, খুব বেশি দূরে না। সো অনেক পরিচিত মানুষজন আছে, ডাক্তার ফ্রেন্ডসও আছে ওই আরজি কর থেকে। সো এদের আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ আছে। এই গ্রুপগুলোর মধ্যে মেইনলি ডিসকাশন শুরু হয়ে গেছে যে আরজি করে এরকম একটা ঘটনা ঘটে গেছে, এবং বিষয়টা নাকি এরকম ডিসকাস হয়েছে যে সকাল যখন হবে তখন সবাই জানতে পারবা যে কি হয়েছে আসলে। ডিটেইলে কেউ কথা বলে নাই তখন পর্যন্ত, বাট সবাই বুঝে গেছে যে কি হয়েছে, বা কাহিনীটা আসলে কি হয়েছে। অসুস্থ হয়ে মারা গেছে, বা ওরা যেটা প্রমাণ করার চেষ্টা করছে এরকম কিছু না। ইন দ্য মিন টাইম যখন অলরেডি বিকেল হয়ে গেছে ৯ তারিখ, মানে মেয়ের বাবা মা জেনে গেছে যে আসলে সুইসাইড বা কি বলে অসুস্থ হয়ে মারা যায়নি, আস্তে আস্তে ততক্ষণে অলরেডি আশেপাশের আরো অনেক মেডিকেল কলেজের স্টুডেন্টস, ডাক্তার, স্টাফ, নার্স যারা ছিল সবাই জেনে গেছে। নিজেরা মানে তখনও নর্মাল পাবলিক এত জানে নাই। এই মুহূর্তে ওরা যখন জানতে পেরেছে যে মেবি পোস্টমর্টম হবে না বা হতে দিতে চাচ্ছে না, তখন এরা নাকি ওই দিনই মানে ৯ তারিখ সন্ধ্যায় মোস্ট প্রবাবলি, তখন থেকে ওরা একটা প্রোটেস্ট শুরু করে দেয়। প্রথম দিকে আমি যে ডাক্তারের ভিডিও দেখছিলাম, বারবার ওনাকে মেনশন করছি কারণ আমি ওনার কাছ থেকে অনেক এমন ইনফরমেশন জানতে পেরেছি যেগুলো আর কোথাও শুনি নাই। যেহেতু উনার হসপিটাল পাশাপাশি ছিল, সো তার আরজি করে পরিচিত মানুষজনও ছিল। সো মানে ভেতর থেকে ইনফরমেশন উনি পেয়েছে অ্যাকর্ডিং টু হার, এবং অ্যাকর্ডিং টু আরো ডাক্তারস। সো আমি বারবার উনার কথা বলছি। তো তার মতে তারা হচ্ছে, ইনক্লুডিং হার, তারা হচ্ছে ওই দিনই অলরেডি সন্ধ্যা না, রাত ৯টার পরে মোস্ট প্রবাবলি ৯:৩০ ১০টা এরকম সময় থেকে ওরা অলরেডি প্রোটেস্ট শুরু করে দেয়। প্রথম পর্যায়ে প্রোটেস্টটা এরকম ছিল যে ওরা হসপিটালের মধ্যেই ওরা প্রোটেস্ট করতে বসে। বিষয়টা একেবারেই চুপচাপ, কি বলবো, মৌন মিছিলের মতো ছিল, বাট মিছিল না, সবাই যার জায়গায়, যার হসপিটালে যতদূর জানাজানি হয়েছে আরকি, সেই হসপিটাল গুলোতে তারা বসে জাস্ট আরকি এই দাবিটা জানায় যে পোস্টমর্টম করতে হবে। এরপর যখন পরের দিন সকাল হয়, মানে ১০ তারিখ চলে আসে, তখন থেকে ডাক্তাররা যেটা শুরু করে যে ডাক্তার, নার্স, স্টাফ, যত রকমের লোকজন থাকে হসপিটাল গুলোতে, ওরা যেটা শুরু করে যে ওরা হচ্ছে যার যতটুকু ডিউটি টাইম, সেই ডিউটি টাইমটুকু তারা ডিউটি দেয় হসপিটালে, এবং ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে ওরা জাস্ট বসে পড়ে প্রোটেস্টে যেন পোস্টমর্টম হয়। এরকম করতে করতে এক পর্যায়ে যে পোস্টমর্টমে বাধ্য হয় আসলে ওরা,
যখন দেখে যে মানুষ অনেক জানাজানি হয়ে যাচ্ছে তখন পোস্টমর্টম করতে বাধ্য হয়। তো পোস্টমর্টম করার পরে কি রেজাল্ট আসছে সেটা আমি জানি অনেকেই জেনে গেছেন, ম্যাক্সিমামে জেনে গেছেন। সো আমি একটু শর্টকাটে জাস্ট বলে যাচ্ছি। আমরা এতক্ষণ যেটা বললাম বা ছবিতে যেভাবে আমি দেখি নাই, আপনারা দেখেছেন যে ওর হচ্ছে গায়ে প্রচন্ড মারের দাগ ছিল, চোখে থেকে ব্লিডিং হয়েছে এবং কলার বোন ভাঙা, পেলভিক গার্ডেল ভাঙা, বডিতে 100 সামথিং, আমি সংখ্যাটা ভুলে গেছি অ্যাট দিস মোমেন্ট, 100 সামথিং কামড়ের দাগ ছিল। এখানে আমার একটা কমেন্ট আছে, সেটা হচ্ছে পার্সোনালি আমার ওপিনিয়ন, আমার মনে হয়েছে, আমি জানি না বাকি কার কি মনে হবে, আমার মনে হয়েছে যে ইন্টেনশনালি হোক, সাপোজ কারোর ইন্টেনশনই যদি থাকে কামড় দেওয়া while doing rape or having intercourse or anything, কার যদি ইন্টেনশন থাকে কামড় দেওয়া, তাও তার পক্ষে ওই সময়টুকুর মধ্যে 100+ কামড় দেওয়া সম্ভব বলে আমি বিলিভ করি না। আই ডোন্ট বিলিভ দ্যাট। এই জাস্ট এতগুলো কামড়ের দাগ শোনার পর আমার পার্সোনালি মনে হয়েছে যে এখানে একজন আসলে ছিল না, হয়তো কয়জন ছিল উই ডোন্ট নো, বাট একজন ছিল না এটুকু শিওর। এরপরে মানে মোস্টলি যে ইনফরমেশনটা ভাইরাল ভাইরাল হওয়ার পরে মানুষ আসলে বুঝতে পেরেছে যে এটা একজন ছিল না, সেটা হচ্ছে যে ওর বডি থেকে 151 মিলিগ্রাম মিসকাস ফ্লুইড পাওয়া যায়, যেটা মোস্ট প্রবাবলি, শিওর করে বলে নাই, মোস্ট প্রবাবলি সবটাই হচ্ছে সিমেন। তো এই হিসাবটা অলরেডি আমি জানি সবাই, ফেসবুক বলেন বাকি আদার সোশ্যাল মিডিয়া বলেন, অলরেডি জেনে গেছেন। আমি নতুন করে আর বলছি না 151 মিলিগ্রাম কিভাবে হয়, অলরেডি জানেন। তো যাই হোক, এইটা যখন দেখে তখন যারা পোস্টমর্টম করেছিল, বাই দ্য ওয়ে পোস্টমর্টম করেছিল বাধ্য হয়ে, ডাক্তারদের প্রোটেস্টের ফলে বাধ্য হয়ে যে পোস্টমর্টম করে, সেই পোস্টমর্টম করার সময় ওখানে নাকি 4জন লেডি ডাক্তার ছিলেন যারা কিনা এই যে যারা চাচ্ছিল পোস্টমর্টম হোক তাদের মধ্যে থেকেই, এবং একজন ডাক্তার ছিলেন যিনি মেনলি কাজটা করেন। তো যিনি পোস্টমর্টম করেন ওই ডাক্তারই ওইটা দেখার পর বলে যে উনি জাস্ট এনশিওর করে যে ইটস আ গ্যাং রেপ, এবং এরপরে তো আর আসলে কোনো প্রমাণ লাগে না আই গেস। এটা কাল হচ্ছে 10 তারিখের কথা, 10 তারিখেই অলরেডি পোস্টমর্টম হয়ে যায়। এরপর আসে 11 তারিখ, ততক্ষণে ডাক্তাররা সহ আরো অনেক মানুষ জেনে গেছে বিষয়টা, অলরেডি ভাইরাল হয়ে গেছে। সো এখন শুধু ডাক্তাররা না, আশেপাশের যেসব, সাপোজ আমাদের সময় যেটা হইলো গত মাসে, যে যখন পাবলিক ভার্সিটি গুলো ফার্স্টে ঢাবি থেকে প্রোটেস্ট শুরু হয়, তারপর আস্তে আস্তে আশেপাশের কলেজ যারা অনার্স পড়ে, এরপর যারা এইচএসসি এসএসসি তে পড়ে, এরপর যারা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সবাই অ্যাড হয়ে যায় আস্তে আস্তে। এটাও এই কেসেও আর কি সেরকমই শুরু হয়ে যায় 11 তারিখ আস্তে আস্তে অলমোস্ট টুকটাক করে সবাই এই প্রোটেস্টের মধ্যে অ্যাড হয়ে যায়, এবং যার যে জায়গা থেকে সে সেই কথা বলা শুরু করে, বিষয়টা ভাইরাল হয়ে যায় আর কি। এরপর যেহেতু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে ইটস আ রেপ কেস, এবং যেটা হসপিটালেই হয়েছে, কেস ফাইলও হয়ে গেছে, পোস্টমর্টম করা হয়ে গেছে, তখন পুলিশের কাজ কি? এবার ইনভেস্টিগেশন করা। তো পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে, এবং ম্যাজিক্যালি ইনভেস্টিগেশন শুরু করার মোটামুটি এক জায়গায় দেখেছি 24 ঘন্টা, এক জায়গায় দেখেছি 48 ঘন্টা। তো এই এত শর্ট টাইমের মধ্যে পুলিশ জাস্ট সলভ করে ফেলে যে কে কাজটা করছে বা ক্রিমিনালকে। তো পুলিশ যেটা করে, ফার্স্টে ইনভেস্টিগেশন করার জন্য প্রথমেই যাই হচ্ছে সিসিটিভি চেক করতে, হুইচ ইজ ভেরি নর্মাল। আমরা যারা এইসব মানে ক্রাইম স্টোরি শুনতে পছন্দ করি তারা জানি যে যদি এরকম সময়ের কেস হয় যখন সিসিটিভি আবিষ্কার হয়ে গেছে, তখন কিন্তু ইনভেস্টিগেশনের ক্ষেত্রে প্রথমেই সিসিটিভি চেক করা হয়। তো এক্ষেত্রেও পুলিশ তাই করে। মজার বিষয় হচ্ছে এত বড় একটা হসপিটাল প্লাস মেডিকেল কলেজ, এখানে নাকি যতগুলো সিসিটিভি থাকার কথা এনাফ পরিমাণে নাই। যে কয়টা আছে তার মধ্যে আরজি করের 3rd ফ্লোরে ঘটনাটা ঘটে। 3rd ফ্লোর মানে হচ্ছে
আমাদের হিসাবে মানে বাংলা হিসাবে থার্ড ফ্লোর মানে 4 তালা। মানে আমরা থার্ড ফ্লোরকে কি বলি? সেটা তো বাংলা হিসাবে 4 তালা বলি। সেটাকেই আসলে ইংলিশ হিসাবে থার্ড ফ্লোর ধরা হয়। তো 4 তালায় ঘটনাটা ঘটে। 4 তালার যেই করিডোর আছে ওখানে জাস্ট 2 টা সিসিটিভি ক্যামেরা আছে মোস্ট প্রবাবলি। আর ওই যে সেমিনার রুমের সামনের করিডোর ওখানে একটা আছে। তো প্রথমত ওই সিসিটিভি ফুটেজ চেক করতে যায় পুলিশ এবং ফুটেজ চেক করতে যেয়ে পুলিশ দেখে যে কয়েকজন ওদিকে যাওয়া আসা করেছে হাতে গুনে। ইন দা মিন টাইম যখন কাহিনীটা হয় আর কি, হাসছি কারণ এই যে কয়েকজন যাওয়া আসা করেছে এই কয়েকজনের কয়েকজনকেই তো সন্দেহ করা উচিত ছিল, তাই না? যারাই ওই ওই সময়টার মধ্যে ওই করিডোর দিয়ে ওই সেমিনার রুমের দিকে গেছে তারাই তো সাসপেক্ট হওয়ার কথা ছিল। বাট না, একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে সেমিনার রুমে যেখানে বডিটা ছিল সেখানে একটা ব্লুটুথ হেডফোন পাওয়া যায়, গান শোনার জন্য ইউজ হয় সেটা। তো সেই ব্লুটুথ হেডফোন পুলিশ প্রাথমিক পর্যায়ে ট্রাই করেছিল হাসপাতালের কিছু স্টাফস, মেয়েটার কিছু কলিগস, এরকম লোকজনের সাথে কানেক্ট করার, যে ওদের কারোর কিনা, বাট কানেক্ট হয় না। তো ব্লুটুথ হেডফোনের বিষয়টা ওখানে ওভাবেই থাকে। এবার বলছিলাম যে সিসিটিভি চেক করা হচ্ছিল, চেক করার সময় দেখা গেছে যে ওই সময় কয়েকজন ওদিকে গেছে এবং এসছে, ঘোরাফেরা করছে ওদিক দিয়ে। তাহলে সাসপেক্ট তো ওই কয়েকজনই হওয়ার কথা ছিল প্রাথমিক পর্যায়ে। তো সেই হিসাবে সবাইকে আসলে সন্দেহের আওতায় আনার কথা ছিল এবং জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। বাট পুলিশ আসলে ওদের কাউকে আদৌ জিজ্ঞাসাবাদ করছে কিনা বা ওদের কারোর কাছ থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছে কিনা, ইভেন ওদের কারোর সাথে পুলিশের কথা হয়েছে কিনা, সেটা আমি আজকে ভিডিও বানাচ্ছি, আজকে মোস্ট প্রবাবলি 21 তারিখ, সেটা এখনো জানা যায়নি। এখনো জানা যায়নি বলছি কারণ আমি লাস্ট যে ভিডিওটা দেখেছি সেটা ওই ডাক্তারটার, যে মেনলি দ্য ভেরি ফার্স্ট ডে 9 তারিখ থেকে ভিডিও বানানো শুরু করছে মেনলি, মানে যেহেতু তার পাশাপাশি একটা মেডিকেল কলেজের কাহিনী হয়েছে, তো সে প্রথম দিন থেকে আর কি তার জায়গা থেকে প্রোটেস্ট করা শুরু করেছে। তো তার ভাষ্য মতেও এখন পর্যন্ত জানা যায়নি যে ওই বাকি যে কয়জন করিডোর দিয়ে যাওয়া আসা করেছে সবার সাথে পুলিশের এখন পর্যন্ত কথা হয়েছে কিনা। একজনকে পুলিশ মেইন সাসপেক্ট হিসেবে ধরে নেয় এই কয়েকজনের মধ্যে, যাকে কিনা 4টার দিকে সেমিনার রুমে যাইতে দেখা গেছে, কিছুক্ষণ পরে আবার বের হয়ে আসতে দেখা গেছে। এবার যখন সে যায় সেমিনার রুমে তখন তার গলায় ব্লুটুথ হেডফোন ঝুলানো ছিল। যখন সে ফিরে আসে তখন তার গলায় কোনো হেডফোন ছিল না। এবার পুলিশ ধরে নেয় যে কেস ক্লোজড, মানে প্রুভড। জাস্ট একটা মানুষের গলায় যাওয়ার সময় হেডফোন ছিল, আসার সময় হেডফোন নেই, তার মানে সেই করছে। এটা কোন লজিকের কথা হলো আমি বুঝি নাই আসলে, কারণ আমি কি বলবো, ইনভেস্টিগেশন করা পুলিশ গোয়েন্দা এসবের ধারে কাছেও কেউ না, আমি জানিও না এদের এসব করার প্রসিডিউর কি। বাট আমি যেহেতু অনেক ক্রাইম স্টোরি শুনে ফেলছি এবং পড়ে ফেলছি, so আমি এটুকু জানি যে ক্রাইম স্পটে একটা জিনিস পাওয়া গেছে, জাস্ট একটা র্যান্ডম জিনিস, সেটা কারোর সাথে ম্যাচ করলো, তার মানে এই না যে সেই ক্রাইমটা করছে। আমি জানি না, এটুকু আমার মাথায় আসছে, পুলিশের মাথায় কেন আসে নাই। যাই হোক, তো পুলিশ যে খোঁজ লাগানো শুরু করে যে এই ছেলে কে ছিল, এবং খোঁজ লাগাতে লাগাতে দেখে যে এই ছেলে হচ্ছে, নাম সঞ্জয় রায়, যে কিনা একজন কি বলবো ভলেন্টিয়ার, পুলিশের সিভিক ভলেন্টিয়ার বলা আছে। মানে যখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আসে, যখন পুলিশের নিজেদের ফোর্স বাদেও আরো কিছু মানুষের হেল্প দরকার হয়, তখন এই ভলেন্টিয়ারদের ইউজ করা হয়। সাপোজ কোনো ডিজাস্টার হইলো ন্যাচারাল, অথবা কোনো এরকম কেস হয়ে গেল যেখানে পুলিশ ফোর্সের পাশাপাশি আরো কিছু মানুষ দরকার কন্ট্রোল করার জন্য, তখন ভলেন্টিয়ারদের পুলিশ ইউজ করে। তো এই সঞ্জয় রয় ছিলেন সেরকম একজন সিভিক ভলেন্টিয়ার। ফার্স্টে যেটা বলে রাখি, সিভিক ভলেন্টিয়ার বলতে যে বিষয়টা বোঝানো হয়েছে, এরা কিন্তু পুলিশ না, ঠিক আছে? পুলিশের সাথে তাদের এমন কোনো সম্পর্ক নাই যে তারা পুলিশের লোক বা পুলিশের কি বলবো ফুল ডিপার্টমেন্টের মধ্যে কোনো একটা জায়গায়
জায়গা পায় এরকম কিছু না, জাস্ট র্যান্ডম পিপল যারা যারা সিলেক্টেড হয়ে আছে, যাদের দরকার পড়বে যখন, তখন পুলিশ ডেকে নিবে যে তোমরা আমাদের একটু হেল্প করবা কোন একটা কাজ। সাপোজ কেন বলছি, সাপোজ মেবি উই নো দ্যাট যে পুলিশের কিন্তু অনেক রকম সোর্স থাকে। কোন একটা চোরও পুলিশের সোর্স হইতে পারে, যারা পকেট মার তাদের মধ্যেও পুলিশের সোর্স থাকে, মানে সে পকেট মারি আসলে, কিন্তু সে পুলিশের সোর্স হিসেবে কাজ করে। এটাকে কি যেন বলে বাংলায়, খোঁচর আর সামথিং বলে, আমি ভুলে গেছি বাংলা ওয়ার্ডটা। তো এরা হচ্ছে মানে এদেরকে পুলিশ জাস্ট একটু হাতে রাখে ইনফরমেশন নেয়ার জন্য। মানে যে চোর সে যদি পুলিশের ফোর্স হয়ে সরি সোর্স হয়ে কাজ করে, তাহলে কি হবে, পুলিশের যখন এরকম করে চুরির কেস চলে আসবে যে মানে চোরের কাছ থেকে ইনফরমেশন পাওয়া যাবে এরকম, তখন ওই চোরকে যে সোর্স হিসেবে আছে তাকে পুলিশ ইউজ করতে পারবে যে তুমি কতগুলো চোরকে চেনো, এরকম টাইপের চোরকে চেনো কিনা, বা তুমি চোর হয়ে এরকম ইনফরমেশন অন্য চোরদের কাছ থেকে বের করতে পারবা কিনা যে ও এই কাজ করে থাকতে পারে। তো এইসব কাজে চোর বাটপার কি বলে সরি ডাকাত পকেটমার ছিনতাইকারী এসব জায়গায় পুলিশের সোর্স থাকে, বাট আমরা তো তাদেরকে পুলিশ বলতে পারি না, তাই না? যে পকেটমার পুলিশের সোর্স হিসেবে কাজ করে সে তো পুলিশ না, সে পকেটমারই। জাস্ট যখন দরকার পড়ে তখন পুলিশকে হেল্প করতে সে বাধ্য, দ্যাটস ইট। তো এই সিভিক ভলেন্টিয়ারও পুলিশ না, নাথিং, জাস্ট যখন দরকার পড়ে তখন সে হেল্প করতে পারে এই। এবং অ্যাজ আ সিভিক ভলেন্টিয়ার সব জায়গায় বলা হয়েছে যে হাইয়েস্ট 12 থেকে 14,000 টাকা স্যালারি হবে, দ্যাটস ইট, নাথিং এলস। স্যালারি কেন বলে রাখলাম পরবর্তীতে যে বলতেছে। যাই হোক, এবার এই সঞ্জয় রায়কে খুঁজে বের করার চেষ্টা করা হয়। প্রাথমিক পর্যায়ে তো নাম জানা যায়, হসপিটালের সিসিটিভি ফুটেজ দেখে হসপিটালের অথরিটিজ এর সাথে কথা বলেই, কারণ এই সঞ্জয় রায় শুধু সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করে তাই না, এই হসপিটালে সে একজন, আমরা বাংলা কথায় বলতে পারি, দালাল হিসেবে কাজ করে। মানে হয় না যে হসপিটাল, বিশেষ করে সরকারি হসপিটাল গুলোতে গেলে দেখা যায় যে অনেক লোক দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে, আপনি যাবেন তাড়াতাড়ি আপনাকে তোষামোদ করতে থাকবে যে আসেন আসেন আমি সিট ম্যানেজ করে দিচ্ছি, আসেন আসেন আমি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করে দিচ্ছি, আসেন আসেন আমি ওষুধ কি কিনতে হবে প্রেসক্রিপশন দেখে আমি আর কি হেল্প করছি, বাবলা। তো এই টাইপের কাজ কারবার সঞ্জয় রয় করে থাকতো আরজি কর মেডিকেল কলেজে। যেহেতু দালাল ছিল, অনেক বছর ধরেই দালালি করতেছে এখানে, তো ওর আসলে এই জায়গাটাতে যাওয়া আসা ছিল রেগুলারলি। এবার যখন পুলিশ জানতে পারে যে সঞ্জয় রায় দালাল এখানে যাওয়া আসা আছে, তখন ও কোথায় আছে এটা খুঁজে বের করার জন্য এবার শুরু করে খুঁজে বের করার চেষ্টা করা। এক পর্যায়ে যে ওরা সঞ্জয় রায়ের মোবাইল আর কি ট্র্যাক করে, এবং ট্র্যাক করার পরে দেখে যে ও কিছুটা দূরেরই একটা পুলিশ স্টেশনে আছে, ওখানে ওর লোকেশন দেখাচ্ছে। সরি টু ইন্টারাপ্ট, আমার ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, তো আমি ডিসাইড করেছি যে এই ভিডিওটা এই পর্যন্তই আপলোড দিব অ্যাজ পার্ট 1, এবং পার্ট 2 ও সাথে সাথে আপলোড হয়ে যাবে, বাকিটুকু রেকর্ড করাই আছে, সো বাকি গল্পটুকু পরের ভিডিওতে জানতে পারবেন। পার্ট 2 এর লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ।